আচ্ছা, আজকে শুরু করছি দেখে বুঝতেই পারছো। তোমাদের অতি পরিচিত স্টাফ রুম। আজকে কলেজ থেকে তোমাদের পরীক্ষা ক্লাসটা আমি নিচ্ছি আর কি। আচ্ছা, যেটা আছে সেটা হচ্ছে সোমেনচন্দ্রের কতগুলো ছোট গল্প তোমাদের সঙ্গে আমার ক্লাস আছে, এটা আমার আসলে মনে ছিল না, পরে বললো। তা প্রথম ক্লাস যেটা নিচ্ছি সেটা হচ্ছে বনস্পতি। সোমেনচন্দ্র অবিভক্ত বাংলাদেশে যে লেখক ব্যক্তি একেবারে আনইউজুয়াল একটা ব্যতিক্রমী পথে হেঁটেছিলেন, তার মনন মানসিকতা, তার মতাদর্শ, তার রাজনৈতিক মতাদর্শ, তার প্রতিবাদী প্রয়াস, এবং একেবারেই সেই স্পর্ধা বা ধৃষ্টতাপূর্ণ একটা অভিব্যক্তি, এই সব কিছু মিলিয়েই সোমেনচন্দ্র কিন্তু তখনকার সময়ে একটা অসম্ভব একটা অসম্ভব উজ্জ্বল একটা ব্যক্তিত্ব। এবং এই ঔজ্জ্বল্যটা একটা ব্যতিক্রমী ঔজ্জ্বল্য। হ্যাঁ, একটা অদ্ভুত ধরনের ব্যতিক্রমী একটা ঔজ্জ্বল্য, এবং অসম্ভব সাহসী লেখক, অসম্ভব সাহসী লেখক। তার লেখার মধ্যে আম, যে অন্য ধরন, অন্য ধাঁচা, চিরায়ত যে প্রথাগত আমাদের বাংলা সাহিত্যের যে ঐতিহ্যময় ধারা, সেইখান থেকে সম্পূর্ণরূপে নিজেকে আম, তুলে নিয়ে একটা অন্য ধরনের লেখার মধ্যে তিনি নিজেকে কি করে যুক্ত করলেন, এবং তার ব্যক্তিত্ব বা তার মননধর্মিতা একেবারে সম্পূর্ণরূপেই কিন্তু সেই ব্যতিক্রমী একটা প্রতিভার সাক্ষ্য দেয় আর কি। তো আমরা সবাই জানি যে তাকে খুন হয়ে যেতে হয়েছিল, এবং তার সেই খুন হয়ে যাবার ফলে আমরা এটাও জানি যে একটা বিরাট ক্ষোভের সৃষ্টি হয়েছিল অবিভক্ত ভারতবর্ষকে। তাকে একেবারে ঢাকার রাজপথে প্রকাশ্য দিবালোকে তাকে খুন করা হয়েছিল, এবং সেইটা নিয়ে একটা চরম রাজনৈতিক অশান্তি তৈরি হয়েছিল। যাই হোক, সেগুলো আমি জানছি না। বনস্পতির ছোট গল্পটা অন্যান্য ছোট গল্পের তুলনায় এর অবয়ব কিন্তু যথেষ্ট বৃহৎ, অর্থাৎ আকৃতির দিক থেকে, আয়তনের দিক থেকে কিন্তু এই ছোট গল্পটা বেশ বড় ছোট গল্প। আচ্ছা, বনস্পতি মানে আমরা জানি যে বৃহৎ গাছ, অনেক বড় গাছ। তো এইটা একটা গাছকে সামনে রেখে প্র্যাকটিক্যালি এই ছোট গল্পটা একটা সময়ের দলিল, একটা সময়ের ইতিহাস, প্রবহমান সময়ের একটা ইতিহাসকে সে যেন ধারণ করে আছে। এই গাছতলায়, এই আমরা তো জানি যে এটা অনেক পুরনো একটা লৌকিক ধারা আমাদের প্রাচীন গ্রাম বাংলায় আছে, যে বড় বড় বট, অশ্বত্থ ইত্যাদি গাছের তলায় দেবতার অধিষ্ঠান, এবং সেইখানে সেই সিঁদুর দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে সপ্তাহের শেষে গ্রামের অধিবাসীরা সেখানে পুজো করতে আসেন। সেই গাছটাকে ঘিরে মেলা হয়। অর্থাৎ ওই একটা গাছ অনেক বিশ্বাস, অনেক সংস্কার কে নিয়ে সে সেখানে দাঁড়িয়ে থাকে। এবং গাছের তো মানে বিরাট তার আয়ুষ্কাল। ফলে এই গাছতলায় জড়ো হওয়া মানুষ, মানুষের বিশ্বাস, মানুষের সংস্কার, এই সব কিছুকে নিয়েই একটা সমগ্র, মানে এই গাছতলাটা একটা ইতিহাসকে ধারণ করে থাকে। সব থেকে ইন্টারেস্টিং যেটা, যে এই গাছতলা একটা ইতিহাসকে ধারণ করে থাকে, যেই ইতিহাস প্রবহমান সময়ের ইতিহাস। এই যে এখানে পীরপুরের এই যে একটা গাছ আছে, পীরপুরের এত বড় বট গাছ সচরাচর দেখা যায় না। পীরপুরের হাটকে যদি চিনতে হয়, তবে যে কোনো অশীতিপর ক্ষীণদৃষ্টি বৃদ্ধকে জিজ্ঞাসা করিলে ইহার উত্তর মিলিবে। শীর্ণ হাতটি উঠাইয়া সে বলিবে, আরে তুমি কি কানা? ওই দত্তিটার বরাবর চলে যেতে পারো না? যাহাকে বলা হইবে সে যেন কোনো ব্যবসায়ী ওই হাটের দিকেই যাইতেছে, আর তার কোনো উদ্দেশ্য নাই। পীরপুর গ্রামে এরকম একটা বড় বটগাছ আছে।
কেমন, সেই বটগাছটা দিয়েই পীরপুরকে সাধারণত চিহ্নিতকরণ করা হয়ে থাকে। এবং এই বটগাছের কে কেন্দ্র করে যে অঞ্চলটা, সেই অঞ্চলে কিন্তু কোনো গ্রাম নেই। সেই অঞ্চলে কি আছে, সেই অঞ্চলে এই বটগাছকে কেন্দ্র করে একটা হাট বসে। হুম, এই বটগাছকে কেন্দ্র করে একটা হাট বসে। কেবল হাট লইয়াই যেন সারা গ্রাম, সারি সারি টিনে ছাওয়া ছোট ছোট ঘর, মাঝখানে সরু ক্ষতবিক্ষত পথ, বটগাছের আশ্রয়ে চারিদিক চমৎকার ছায়াচ্ছন্ন। হাটবার আসিলে রাত থাকতেই নৌকার পর নৌকার ভিড়, তারপর সারা দিন সারা রাত কেবল জনসমুদ্রের কলোচ্ছ্বাস। সেই কলোচ্ছ্বাসের সঙ্গে কিছুমাত্র পরিচয় যাহাদের নাই, অথবা যে কোনো উপায়ে হোক সেই জনসমুদ্রের কিছুমাত্র আভাস যাহারা পায় নাই, তাহাদের পক্ষে তেমন দৃশ্যের কল্পনা করা সুকঠিন। আশপাশের 10-12টা গ্রামের মাঝখানে হচ্ছে পীরপুরের হাট, এবং এই পীরপুরের হাটের মাঝখানে দাঁড়িয়ে আছে সুউচ্চ, বহু প্রাচীন, বহু পুরাতন বটগাছ। কেমন, আচ্ছা, এই গল্পের প্রথমে এই বটগাছকে কেন্দ্র করে নিয়ে এই অঞ্চলের যে সারি সারি বিল, নদী, সব কিছুকে নিয়ে একটা বিস্তৃত বিবরণ আছে গল্পটাতে। এবং এই যে প্রাকৃতিক বিবরণটা, সেই বিবরণটা পড়লে কিন্তু বুঝতে পারবে যে কেন ছোট গল্পকার এই এত বিস্তৃত একটা বিবরণ এখানে দিয়েছেন। কারণ প্র্যাকটিক্যালি এখানে কোনো জনবসতি নেই। এই জনবসতি না থাকার কারণটাও কিন্তু এখানে পরে তিনি উল্লেখ করেছেন। দুই পাড়ের মাঝখানে বিস্তীর্ণ জলরাশি আরও দুর্বোধ্য, সারাক্ষণ কেবল দুই পাড়ের মানুষকে ভীষণ শাসাইতেছে। তারপর বাতাস বহিতে থাকে, বিশাল জলরাশিতে এখানে সেখানে বিক্ষিপ্ত নৌকাগুলি সাদা এবং আরও নানান রকমের রঙিন পাল মেলিয়া যেন পাখায় ভর দিয়া উড়িয়া উড়িয়া আসিতে থাকে। বটগাছের শত শত ডালের ভিতর রক্তের জোয়ার আসে, কোটি কোটি পাতা মৃদু কাঁপিতে থাকে। তারপর কোনো এক সময় হয়তো শীতের আবির্ভাব, মাথার ওপরে কাঠফাটা রৌদ্র, সমুদ্রের বুক দেখা যায়, আর বটগাছের নিচে অজস্র শুকনো পাতার রাশি। একটা মুসলমান বুড়ি মাঝে মাঝে সেই পাতাগুলি ঝাঁট দিয়া নেয়। এই যে একটা বিবরণ, এই বিবরণটা প্র্যাকটিক্যালি একটা চিরায়ত বিবরণ, অর্থাৎ ওই সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। ওয়াজেদ আলী ভারতবর্ষে আছে না, যে সেই ট্র্যাডিশন সমানে চালিয়ে চলিতেছে। এখানেও যেন সেই চলতে থাকা ট্র্যাডিশনের একটা ধারাবাহিক ইতিহাস, যে একবার পাতা আসে, সেখানে কচি কচি পাতা দেখা যায়, আবার শীত এলে সেই পাতা ঝরে যায়। কোনো মুসলমান বুড়ি সেই পাতাগুলো কুড়িয়ে নিয়ে যায় তার খড়কুটো করে জ্বালানির জন্য। এই যে চক্রবৎ পরিবর্তনতে ঋতুচক্রের এই যে প্রবহমান গতিময়তা, শীতের পর বসন্ত, বসন্তের পর গ্রীষ্ম, গ্রীষ্মের পর বর্ষা, এই সময়ের প্রবাহমানতা বা সময়ের ধারাবাহিক যে একটা চলমানতা, সেই চলমানতাকে বোঝানোর জন্যই বোধহয় এই বিবরণটার অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল। কারণ এই যে বনস্পতি বা এই যে পীরপুরের বটগাছ, সেই বটগাছের নিচে বহু বহু ইতিহাস লেখা হয়ে গেছে, বহু ঘটে যাওয়া ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বনস্পতি। কেমন, সে তো কথা বলতে পারে না, কিন্তু সে ইতিহাসের নীরব সাক্ষ্যের প্রমাণ দেয়। তো প্রথম গল্পের যে ফেজটা, সেটা হচ্ছে 1750। 1757 হচ্ছে পলাশির যুদ্ধ, সেই 1750, তার আগে তখনও সমগ্র ভারতবর্ষ কেবলমাত্র বাংলাদেশের শাসনভার জনকতক হিন্দু শ্রেষ্ঠীর চেষ্টায় ইংরেজ বণিকের হাতে চলিয়া আসে নাই। অর্থাৎ পলাশির যুদ্ধের পরে, সিরাজদৌল্লার পতনের পরেই তো প্র্যাকটিক্যালি বণিকের মানদণ্ড রাজদণ্ড হিসেবে দেখা দিয়েছিল। তখনও তো পলাশির যুদ্ধ হয়নি। ফলে পলাশির যুদ্ধের প্রাক্কালে তখনও তেমনভাবে ইংরেজরা বঙ্গদেশের শাসনভার তাদের হাতে নিতে পারেনি। তখনও হিন্দু শাসকদের হাতে বঙ্গদেশের শাসনভার রয়েছে।
ফলে তাহাদের ব্যবসার প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনও প্রকৃত শাসন প্রতিষ্ঠান হইয়া উঠিতে পারে নাই। অর্থাৎ এটা আমাদের ইতিহাসের সেই সময়ের পর্যায়টা নিয়ে লেখা, যে সময় কিন্তু ইংরেজরা তখনও আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসেনি, তখনও আমাদের দেশীয় হিন্দু রাজারা এই বঙ্গদেশের শাসনভার তার নিজের হাতেই রেখে দিয়েছে। অর্থাৎ ইতিহাসের এইখান থেকে পথ চলা শুরু হচ্ছে। এইখান থেকে ইতিহাসের পথ চলা শুরু হচ্ছে। সুতরাং ব্লেন্ডিং যেটাকে বলবো, অর্থাৎ সাহিত্যের সঙ্গে ইতিহাসের যে সত্যতা, সাহিত্যের সঙ্গে ইতিহাসের সেই সত্যতার এক ধরনের ব্লেন্ড করা এবং সেই মিশ্রণ করাটা একটা মুন্সিয়ানার কাজ, যেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে সোমেনচন্দ্র করতে পেরেছিলেন। অর্থাৎ ইতিহাসের সত্য আর সাহিত্যের সত্য তো এক নয়। ইতিহাসের সত্যের যেখানে শেষ, সাহিত্যের সত্যের সেখান থেকে শুরু। অথচ এই ইতিহাস আর সাহিত্যকে মিলিয়ে মিশিয়ে যেখানে প্রকৃত সাহিত্য গড়ে ওঠে এবং যেখানে ইতিহাসের সঙ্গে সাহিত্যের বন্ডিংটা অসম্ভব ভালো হয়, সেটাই প্রকৃত সাহিত্য বলে আমরা গণ্য করতে পারি। অর্থাৎ প্রেক্ষাপটটা নিলেন তিনি প্রাক পলাশির যুদ্ধে, কিন্তু গল্পটা গড়ে উঠল তার নিজের মতন করে। এবং প্রথম গল্পটার যে বিষয়বস্তু, যে সময়েই সোমেনচন্দ্র এই গল্প লিখছেন, মানে ইন্ডিপেন্ডেন্স, প্রি ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী সময়, যে সময়ে আমাদের সাহিত্য তখনও রক্ষণশীল, আমাদের সাহিত্যে তখনও তেমনভাবে যৌনতার অনুপ্রবেশ ঘটেনি, যখন যৌনতা সম্পর্কে বা নারী শরীর, কামনা, বাসনা, প্রবৃত্তি, এইগুলো সম্বন্ধে, এই রিয়ালিটিটা সম্বন্ধে তখনও যথেষ্ট পরিমাণে ছুঁতমার্গ রয়েছে। সেই সময়ে দাঁড়িয়ে এই গল্পের একটা অংশে তিনি যেরকমভাবে সেক্সুয়ালিটিকে, তিনি যেরকমভাবে যৌনতাকে নিয়ে এলেন এবং একটা বৃদ্ধের যৌন ক্ষমতার অক্ষমতা কী করে গল্পের বিষয়বস্তু হয়ে উঠতে পারলো, এবং সেই অক্ষমতার পরিণতিতে যে ভায়োলেন্স, সেই অক্ষমতার পরিণতিতে যে বিকৃতি, মানসিক বিকৃতি, সেইটাকে এত মুন্সিয়ানার সঙ্গে তিনি এই গল্পের একটা অংশ হিসেবে নিয়ে এলেন যে এটা একটা অভাবনীয় কাণ্ড। কেমন? কারণ সেই যে এই সময়ে, যে সময়ে তিনি গল্প লিখছেন, সেই সময়ে মানসিকতার দিক থেকে বা এইসব জিনিসের গ্রহণীয়তার ক্ষেত্রে বা অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে তার যে উদার মনস্কতা, শুধু উদার মনস্কতা নয়, সেইটাকে সাহিত্যে প্রকাশ করবার মতন যে ধৃষ্টতা, সেটাকে সাহিত্যের বিষয়বস্তু বা সাহিত্যের উপকরণ করে তোলার মতন যে সাহস, যে স্পর্ধা তিনি দেখিয়েছিলেন, সেটা কিন্তু সত্যি মানে প্রশংসনীয় তো বটেই। পীরপুরের বৃদ্ধ জমিদার নবকিশোর চৌধুরী তার শয্যা সঙ্গিনী তৃতীয় পক্ষের সুন্দরী যুবতী স্ত্রীকে লইয়া বড়ই বিব্রত বোধ করিলেন। এই যে শয্যা সঙ্গিনী তৃতীয় পক্ষের সুন্দরী যুবতী স্ত্রী, যে শব্দচয়নগুলো, সেই শব্দচয়নগুলোও কিন্তু মাথায় রাখার মতন, যে এটা কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্স হলে এটাকে বুঝতে পারতাম যে তখন এক ধরনের মডার্নাইজেশন হচ্ছে, দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, আধুনিকীকরণ হচ্ছে, কিন্তু এটা কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী সময়ে তখনও আধুনিক মনস্কতা তেমনভাবে বাংলা সাহিত্যকে যে খুব বেশি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তেমন নয়, তবে তার পদসঞ্চার আমরা শুনতে পাচ্ছি। কল্লোল গোষ্ঠী, বুদ্ধদেব বসু বা তার সমসাময়িক যে কবিকুল, তারা কল্লোল গোষ্ঠীর মধ্যে মহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু, সুধীনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, তাদের কাব্যের মধ্যে, তাদের কাব্য আন্দোলনের মধ্যে গোটা 40-এর দশক 50-এর দশক জুড়েই আমরা যে আধুনিকতার মানে একেবারে দেখেছি, দোর্দণ্ড প্রভাব দেখেছি, তারই ইঙ্গিত বহন করছে সোমেনচন্দ্রের এই গল্প, যেখানে তিনি একদম প্রথমেই শুরুই করছেন এইভাবে। আচ্ছা, কি না তিনি বিব্রত বোধ করছেন কেন না, একটা ভয়ানক উত্তাপে এক মুহূর্তে কি জানি কেন সমস্ত শরীরটা তাহার দারুণ অবশ হইয়া আসিল, কেমন একটা অবসাদে ভরিয়া গেল, তিনি বড় অসহায় বোধ করিলেন। ইচ্ছা হইল দুই হাত দিয়া
চুল তিনি ছিঁড়িবেন। আচ্ছা, এই যে বিব্রত বোধ হওয়াটা কি, মানে বৃদ্ধ কিশোর চৌধুরী তিনি কেন এরকম বা করছেন, বিব্রত বোধ করছেন? কারণটা হচ্ছে তৃতীয় পক্ষের যুবতী যৌবনবতী স্ত্রীকে নিয়ে তিনি বিছানায় শুয়েছেন এবং তারপরে যে একটা অনেক বড় বিবরণ দেওয়া হয়েছে, যা তীব্র ফুলের গন্ধ আসিতেছে, বিছানায় বালিশের পাশেও নানা রকম ফুল, কিন্তু নবকিশোরের কাছে তাহা এখন বিষের মতন মনে হইল, তীক্ষ্ণ কাঁটার মতন অথবা ছুঁচের মতন তাহাকে বিধিতেছে। পাশেই অরুন্ধতী তাহার প্রখর যৌবন ও চেহারার দীপ্তি লইয়া মুখ ফিরাইয়া শুইয়া আছেন। নবকিশোরের ইচ্ছা হইল ডাক ছাড়িয়া কাঁদেন, কেমন, এবং একসময় নবকিশোর ঘুমিয়ে পড়লেন। অর্থাৎ আনুষাঙ্গিক যে পরিবেশ বা আনুষাঙ্গিক যে প্রতিবেশ, সেই প্রতিবেশে ফুলের গন্ধ, ফুল ছড়ানো, নিশ্ছিদ্র রাত্রি, অন্ধকার, হিমেল বাতাস, এই সব কিছুই মিলনের একটা বাতাবরণ, মিলনের একটা অভিপ্রায় তৈরি করে। এবং এটা একেবারেই কমপ্লিটলি বোঝাই যাচ্ছে যে মানুষের দেহজ যে প্রবৃত্তিগত মিলনের ইচ্ছা, সেই যৌন মিলনের ইচ্ছার বা কামনার একটা অভিপ্রায় তৈরি করে মানুষের মধ্যে। কারণ তার তৃতীয় পক্ষের অরুন্ধতী যে স্ত্রী, সে সুন্দরী যুবতী এবং তার শরীরের যৌবনের যে প্রখর উত্তাপ, এই সব কিছুই সবটুকুই ছিল জীবনমুখী। কিন্তু কেন নবকিশোর মানে এই সব সব পরিবেশটাই তার কাছে বিষের মতন অসহনীয় মনে হচ্ছে? তার কারণ হচ্ছে তিনি বৃদ্ধ। আজ তার সেই যৌন ক্ষমতা বা মিলন ক্ষমতা তা তিরোহিত। তার শরীর, তার মন জেগে উঠলেও তার শরীর আর সেই ডাকে সাড়া দেয় না। কেমন এই যে অক্ষমতা, শারীরিকভাবে যৌন মিলনের যে অক্ষমতা, সেই অক্ষমতা তাকে বিদ্ধ করে, তাকে যন্ত্রণায় একেবারে তিনি ছটফট করতে থাকেন। এবং তার কি মনে হচ্ছে, এই এই সমস্ত পরিবেশ, সমস্ত উপাচার, সমস্ত উপকরণ যা কিনা তাকে প্রতিনিয়ত প্ররোচিত করছে এই রকম ধরনের একটা মিলন মধুর রাত কাটানোর পক্ষে, তার তার থেকেও বড় কথা, তার পাশে একেবারে যৌবনবতী অরুন্ধতী শুয়ে রয়েছে, যার দৈহিক আবেদন তাকে প্রতিনিয়তই করছে, আহ্বান করছে। অথচ সব কিছু উপকরণ উপাচার থাকা সত্ত্বেও আজকে নবকিশোর চৌধুরী কিন্তু অপারগ। তার এই যে অপারগতা, তার যে এই মানে যৌন মিলনের অক্ষমতা, তার তার যে এই পুরুষাকারের মানে হীনবলতা, তাকে কি করছে, তীব্রভাবে যেন ধিক্কার জানাচ্ছে। তার তার এই যে নিজের অক্ষমতা সম্পর্কে তার যে এই বোধ, তাকে একেবারে মানে রক্তাক্ত করে দিচ্ছে। এবং একটা সময় কি করছেন, তিনি ঘুমিয়ে পড়ছেন। এবং এটা বুঝতে পারছো তো, একটা পুরুষ যখন সে রিয়ালাইজ করছে, যখন সে মানে বুঝতে পারছে যে তার মনটা চাইলেও তার শরীর দিচ্ছে না, কেমন, তিনি পারছেন না, তার তার এই এই গোটা বিষয়টা উপভোগ করতে মন চাইছে, অথচ তার শরীর সেই উপভোগকে নিতে পারছে না, তার সেই ক্ষমতা নেই। ফলে একটা ভয়ঙ্কর হতাশা, একটা ভয়ঙ্কর ডিপ্রেশন, একটা ভয়ঙ্কর না পারার কমপ্লেক্সিটি, এক ধরনের সংকট, মানসিক সংকট, এক ধরনের বিকার তাকে যেন গ্রাস করতে শুরু করছে। এবং তিনি কি করছেন, শুয়ে শুয়ে তিনি স্বপ্ন দেখছেন। শুয়ে শুয়ে তিনি স্বপ্ন দেখছেন। স্বপ্নটা খুব ইন্টারেস্টিং এবং এই স্বপ্নটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে তার
না পারাটা কোন জায়গায়। তিনি দেখছেন যে একদল নগ্ন নরনারী, চমৎকার তাদের চেহারা, শ্বেত পাথরের খোদা মূর্তি, তারা বিভিন্ন রকম শরীরী ভঙ্গি, মুখের ভঙ্গি এসব করে তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তারা খিলখিল করে হাসছে, হাঁটু গেড়ে বসছে, একজন আরেকজনকে চুমু খাচ্ছে, কেহ হাঁটু গাড়িয়া বসিয়া কোনো মেয়ের হাঁটুতে মুখ রাখিয়া কী সব বলিতেছে, কেউ বুকের উপর মুখ গুজিয়া পড়িয়া রহিয়াছে। অর্থাৎ সেই একদল হাস্যমুখর সৌন্দর্যদীপ্ত মানুষের মধ্যে তিনি যেন একটা ভেড়া। কেমন? অর্থাৎ এই যে পুরুষ, এটা কিন্তু মানে তার ক্ষমতা, মানে পুরুষ মানেই তার ক্ষমতা হচ্ছে ওই পৌরুষের ক্ষমতা, ওটাই তার দম্ভ, ওটাই তার ক্ষমতা। ওই অক্ষমতাটা এসে যাওয়া মানেই পুরুষ হিসেবে তিনি অকৃতকার্য, পুরুষ হিসেবে তিনি অসফল। কেমন? এবং এই যে স্বপ্নটা, এই স্বপ্নটার মধ্যে যে যে উপকরণগুলো তিনি আনলেন, বুঝতেই পারছো মাঝে মাঝে মেয়েরা আসছে, ফলে আমাকে পজ দিতে হচ্ছে আর কি। তো এই যে স্বপ্নটা, স্বপ্নতত্ত্ব, অর্থাৎ এই অংশটাতে তোমাদের সেই ফ্রয়েডীয় যে সেক্সুয়ালিটি বা ড্রিম্যাটোলজি, স্বপ্নতত্ত্ব, তারপরে ফ্রয়েডের যে সেক্সুয়ালিটি, অর্থাৎ এই যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলোর অনুষঙ্গগুলো কিন্তু এখানে এসেছে। যে এই স্বপ্নর মধ্যে দেখা যাচ্ছে যে পরস্পরকে আলিঙ্গন করছে, মেয়েরা নগ্ন অবস্থায় তারা আলিঙ্গন করছে, তাদের মুদ্রা, তাদের দেহভঙ্গিমা, তাদের আচরণ, সব কিছুই কিন্তু সেই সঙ্গমের, মানে যৌন সঙ্গমের বিভিন্ন মানে এক একটা প্রতীক হয়ে, এক একটা সিম্বল হয়ে যেন ঘোরাফেরা করছে। আর এদের মধ্যে নবকিশোর যেন একটা ভেড়া, অর্থাৎ আমরা মানে সেই ভেড়া বলতে কি বলবো, তার যে পৌরুষ, তার যে দম্ভ, তার যে ক্ষমতা, সেগুলো তার কিছুই নেই। নিজেকে তার মনে হয়েছে ভেড়া, অর্থাৎ কর্মহীন, সামর্থ্যহীন, ক্ষমতাহীন একটা পশুর মতন। তো এইরকম একটা স্বপ্ন তিনি দেখলেন। অর্থাৎ তার এই যে অপারগতা, তার যে এই অক্ষমতা, সেই অক্ষমতাটা তার আনকনশিয়াস মাইন্ডে, তার অবচেতন, সচেতন এবং অবচেতন মনে এমনভাবে ক্রিয়াশীল হয়েছে যে ঘুমের মধ্যে দিয়ে সেইটাই একটা স্বপ্ন হয়ে তার সামনে উঠে এসেছে। এবং এই এই যে এমন সময় নবকিশোর হঠাৎ জাগিয়া উঠিলেন, এবং অসহায়তার তুলনা তো নাই, কারণ ঘুম থেকে উঠেই তার আবার মনে হলো যে এই স্বপ্নের অনুষঙ্গে তার অক্ষমতাটা প্রায় বহুগুণিত হয়ে তাকে যেন একেবারে পীড়া দিতে শুরু করলো, তাকে যেন একেবারে ছোবল মারতে শুরু করলো। তার পুরুষাকার, তার পৌরুষ আজ একেবারে ইটস আ বিগ কোয়েশ্চেন। কেমন? তার অপারগতা, ইটস আ বিগ কোয়েশ্চেন। এবং এটা এক ধরনের তার শারীরিক যে শারীরিক নানান ধরনের উদ্ব্যস্ততা, নানান ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে, এবং তাতে তিনি অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছেন, এবং শরীরটাকে আরও অবসাদগ্রস্ত বোধ করিলেন। এই সময় তিনি দেখলেন, মিটমিট করে আলো জ্বলছে, তিনি দেখলেন যে তার পাশের শয্যা বা অরুন্ধতী নেই, শয্যা খালি। হ্যাঁ, মানে ক্লান্ত হয়ে তিনি, সেই অবসাদগ্রস্ত হয়ে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ে তিনি এইরকম একটা ছবি দেখেছেন, এরকম একটা স্বপ্ন দেখেছেন, যেই স্বপ্নে তার মানে যেই স্বপ্নের গোটাটাই যৌন সঙ্গমের বিভিন্ন প্রতীকী আচরণ নিয়ে সেই নগ্ন নারী নারীরা স্বপ্নের মধ্যে এসেছে, এবং সেই পরিবেশে তার সেই ভেড়ার মতন তার যে আচরণ, এই সব কিছু মিলিয়েই কিন্তু এটা গোটা পরিবেশটাই একটা ভীষণ হতাশা ব্যঞ্জক। মানে চারিদিকে যখন মিলনের একটা আবহ, মিলনের একটা বাতাবরণ, আর তার মাঝখানে তার যে দৈহিক প্রতিক্রিয়া সেটা একদম অন্য, সেখানে এক ধরনের অক্ষমতা, এই যে কন্ট্রাস্টটা, এই যে বৈপরীত্যটা, এই বৈপরীত্যটাই হচ্ছে মানে তার দ্বন্দ্বের, তার
তার অন্তর্দ্বন্দ্ব বলো, তার ভেতরকার যে দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব বলো, সেই দ্বন্দ্বের কারণটাই হচ্ছে এই জায়গাটা। অর্থাৎ তিনি প্রতি মুহূর্তে দ্বন্দ্ব বিক্ষুব্ধ হচ্ছেন, তার এই অক্ষমতা তাকে প্রতিনিয়ত হীনবল করে তুলছে, এবং মানসিকতার দিক থেকেও এক ধরনের কমপ্লেক্সিটি, এক ধরনের ইনফিরিয়ার কমপ্লেক্স তার ভেতরে তৈরি হচ্ছে, এক ধরনের হীনমন্যতা তৈরি হচ্ছে প্র্যাকটিক্যালি। মানে নবকিশোর একেবারে ভীষণভাবে একটা হীনমন্যতায় ভুগছেন। এই সময় তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার পাশের বিছানা খালি, অরুন্ধতী নেই। তিনি বউ বউ করে ডাকতে ডাকতে এগিয়ে গেলেন, তবু কোনো উত্তর নেই, এবং তিনি অরুন্ধতীকে খুঁজতে লাগলেন। হঠাৎ তার চোখে পড়ল ছেলে সুরেন্দ্র কিশোরের ঘরে আলো জ্বলিতেছে এবং কোনো মেইলি স্বরে কথাবার্তার আওয়াজ শোনা যাইতেছে। ধীরে ধীরে তিনি অগ্রসর হইলেন, বুক তাহার দুরু দুরু কাঁপিতেছে। ঘরের ভিতর কথাবার্তার শব্দ আরও স্পষ্ট হইল। বোঝাই যাচ্ছে যে সুরেন্দ্রর সঙ্গে এই অরুন্ধতীর একটা সম্পর্ক তৈরি হলো, অর্থাৎ সামাজিক যে সম্পর্ক, সেই সম্পর্কের বলে অরুন্ধতী হচ্ছে সুরেন্দ্রের বিমাতা। কেমন বিমাতা? আচ্ছা, পীরপুরে চৌধুরী পরিবারের ভাগ্যে অভিশাপ নেমে এলো যে তাহার তৃতীয় পক্ষের স্ত্রী সুন্দরী অরুন্ধতীর সঙ্গে এক বিছানায় শুইয়া তাহার বুকে মুখ রাখিয়া প্রেমালাপ করিতেছে তাহারই একমাত্র ছেলে সুরেন্দ্র কিশোর। কেমন? অর্থাৎ এইখানে আরেকটা জিনিস দেখো, যে পাশে যে অরুন্ধতী বসে শুয়েছিল, সে যৌবনবতী সুন্দরী অরুন্ধতী, সেও তো একটা নারী। সমস্ত প্রতিবেশ তার ভেতরেও এই একই ধরনের মিলনেচ্ছা তৈরি করেছে, কিন্তু সেই মিলনেচ্ছা তৃপ্তিদানে অক্ষম নবকিশোর, যার জন্য সে কি করেছে, সেখান থেকে উঠে গিয়ে সুরেন্দ্রর ঘরে আশ্রয় নিয়েছে। সুরেন্দ্র কিন্তু তার তো অরুন্ধতী সেখানে চলে গেছে, এবং সামাজিক যে সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী অরুন্ধতী হচ্ছে সুরেন্দ্রের বিমাতা এবং মাতা পুত্রের সম্পর্ক। কিন্তু এইটা বুঝতে হবে আমাদের, যে এই যে প্রবৃত্তির তাড়না, এই যে ইনস্টিংক্ট বা প্রবৃত্তির যে তাড়না, বা এই যে অবদমিত কামনা বা বাসনা, এগুলো তো বলতেই বলে প্রবৃত্তি হচ্ছে ব্লাইন্ড, অন্ধ। সে তার এবং দিস ইজ কমপ্লিটলি কন্ট্রোলড বাই দ্য আনকনশাস এবং থিওরি অফ প্লেজার, যেটা ওই ফ্রয়েডের থিওরি অফ প্লেজার নীতি দ্বারা, অর্থাৎ সুখনীতি দ্বারা যেটা পরিচালিত। এই যে সুখনীতি যেটাকে থিওরি অফ প্লেজার বলে, প্র্যাকটিক্যালি এইটাই হচ্ছে ইনস্টিংক্ট, বা এইটাই হচ্ছে প্রবৃত্তি। এবং এ সবসময় অন্ধ, তার কাছে কোনো র্যাশনালিটি, ভালো মন্দ, উচিত অনুচিত, সম্পর্ক, এটা করা ঠিক, ওটা করা ভুল, এইগুলোর কোনো দাম নেই। এইগুলো হচ্ছে ওই যে মানুষের মনটা তো তিনটে ভাগ, কনশাস, আনকনশাস, প্রিকনশাস এবং আনকনশাস, তিনটে ভাগ। আর ইগো এবং সুপার ইগো। এই যে যেটা, এই হচ্ছে 80% অফ আওয়ার কনশাস, এই 90% অফ আওয়ার মাইন্ড, আর 10% হচ্ছে আমাদের কনশাস মাইন্ড। এই 10% কনশাস মাইন্ডের মধ্যে থাকে আমাদের ইগো এবং সুপার ইগো। যেই ইগো এবং সুপার ইগোতে আমরা পরিচালিত হই, এটা করা উচিত, এটা করা উচিত নয়, এটা করা কর্তব্য, এটা করা ঠিক নয়, এটা ভুল, এটা খারাপ। এই যে আমাদের বিচার করার ক্ষমতা, কোনটাকে আমরা গ্রহণ করব, কোনটাকে আমরা গ্রহণ করব না, এই যে বিচার করবার ক্ষমতাটা, এই ক্ষমতাটা আমরা অ্যাকোয়ার করি অনলি এই 10% অফ মাইন্ডে। এবং এই অ্যাকোয়ারনেসটা কোথায়? এটা ভেতর থেকে হয় না, এটাকে বাইরে থেকে করতে হয়। ছোটোবেলা একটা শিশু জন্মানোর পর তাকে মা বাবার শেখায়, এটার ভালো, এটা করবে, এটা ভালো না, এটা করবে না, এটা ওকে মারতে নেই, ওকেই করতে নেই, বড়দের দেখলে প্রণাম করতে হয়, তোমাকে জামা কাপড় পরতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এইটা ছোটোবেলা থেকেই কিন্তু এই আমাদের পরিবার, পারিপার্শ্বিকতা, সমাজ, আমরা তো সমাজবদ্ধ দ্বীপ, সমাজ আমাদেরকে শেখাতে থাকে। এই শেখাতে 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 আমরা একটা সময় কমপ্লিট ম্যান হয়ে উঠি, কমপ্লিট একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠি, যেখানে আমাদের ইগো এবং সুপার ইগো থাকে।
কেমন? কিন্তু এই যে 90% অফ আওয়ার মাইন্ড, এই 90%টা হচ্ছে প্রবৃত্তি। এবং এই যে সেক্সুয়ালিটি, এই সেক্সুয়ালিটি হচ্ছে এই 90%-এর মধ্যে ঘোরাফেরা করছে। সেক্সুয়ালিটি মানে কেবল যে নারী পুরুষের সম্পর্ক তা নয়, কিন্তু এই সেক্সুয়ালিটিটা কি থিওরি অফ প্লেজার। অর্থাৎ দেখো, একটা শিশু যখন জন্মায় সেই কতগুলো সুখনীতির দ্বারা পরিচালিত হয়। সে খিদে পেলে সে কাঁদছে, তার যখন টয়লেট করার ইচ্ছে হচ্ছে সে করছে, তার যখন ঘুমের ইচ্ছে হচ্ছে তার সে ঘুমোচ্ছে, তার যখনই কোনো অসুবিধা হচ্ছে সে তখন চিৎকার করে কেঁদে তার নিজের মানে অসুবিধের কথাটা সে জানিয়ে দিচ্ছে, এবং সে তখন কি করছে, সব পরিপূর্ণ কমফোর্টটা চাইছে, পরিপূর্ণ, সে যাতে সুখী হতে পারে, সে যাতে তৃপ্ত হতে পারে, সেইটা কমফোর্টটা চাইছে। তো এইটা যখন সে ধীরে 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 বড় হচ্ছে, তখন সেটাকে ঘষা মাজা করতে থাকে সমাজ, পরিবার ইত্যাদি। হ্যাঁ, ছোটোবেলায় তাকে কোনো প্যান্ট জামা পরানো হচ্ছে না, তাকে উলঙ্গ করে রাখাচ্ছে। একটু বড় হলে বলা যায়, এই বাবা এরকমভাবে থাকতে হয় না, প্যান্ট পরতে হয়, জামা পরতে হয়, তাকে পরিশীলিত করা হচ্ছে, তাকে পরিমার্জিত করা হচ্ছে। কেমন? তো এই থিওরি অফ প্লেজার যেটা, আমাদের কি একটু গরম লাগছে, পটাশ করে আমরা এসি চালিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা লাগছে, হিটার চালিয়ে দিচ্ছি। কেমন? আমরাও কিন্তু দেখো সবসময় আমাদের কমফোর্টটা নিয়ে চলি। ও বাবা, এই বাসটাতে খুব উঠতে পারবো না, আমি একটা ট্যাক্সি নিয়ে নিচ্ছি। কেন না? এইটাতে আমার সুখ হবে। উই আর অলওয়েজ গোয়িং থ্রু আওয়ার থিওরি অফ প্লেজার, এটাতে আমার সুখ হবে। আমরাও কিন্তু প্রতিনিয়ত এই সুখনীতির দ্বারাই পরিচালিত হচ্ছে। খিদে পেলে খাচ্ছি, ভালো থাকছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, সুখনীতির দ্বারা চলছি। তো এই যে মানে নারী পুরুষের যে মিলন ইচ্ছা, এটাও তো এই সেক্সুয়াল ইয়েটাও হচ্ছে, ক্রিয়াটাও হচ্ছে আমার সেই থ্রু সুখনীতি। কিন্তু সেইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিকভাবে কিছু নিষেধাজ্ঞা আছে। নারী পুরুষের যে সম্পর্ক বা তাদের যে পারস্পরিক আকর্ষণ বা তাদের যে মিলনের ইচ্ছা বা তাদের যে সঙ্গম, এই সব কিছুই সব মানুষের জীবনেই খুব স্বাভাবিক ঘটনা বা নর্মালি ঘটে, কিন্তু সেইটাও কতগুলো সামাজিক রীতি এবং নিয়ম মেনে। হ্যাঁ, রীতি এবং নিয়ম মেনে। কারণ দেখো, আমাদের সমাজে আছে যে এই সম্পর্ক, এদের মধ্যে এই সম্পর্ক হতে পারে না। হ্যাঁ, হতে পারে না। এই সম্পর্কগুলোকে আমরা যেমন মা সন্তান, ছেলে, বাবা, মেয়ে, আমাদের কাকা, মামা, বা দাদা, এইরকম কতগুলো সম্পর্ক আমাদের সমাজ নির্ধারণ করে দিয়েছে যে এই সম্পর্কগুলোর মধ্যে কিন্তু এই ধরনের ফিজিক্যাল রিলেশন চলতে পারে না। এইটা কিন্তু সমাজ ঠিক করে দিয়েছে। হ্যাঁ, এটা সমাজ ঠিক করে দিয়েছে, সমাজ নির্ধারণ করে দিয়েছে। কেন না? সমাজটাকে মানে ঠিকঠাকভাবে পরিচালিত করতে গেলে পরিবার, সংসার, পারস্পরিক সম্পর্ক, মূল্যবোধ, সব থেকে হচ্ছে ভ্যালিউজ, মূল্যবোধগুলোকে ঠিক মতন পরিচালিত করতে গেলে এই সম্পর্কের নিষেধাজ্ঞা বা এই সম্পর্কের যে একটা বেড়াজাল, এটাকে রাখাটা খুব জরুরি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা দেখি যে মাতা পুত্রের মধ্যে, সে বৈমাত্রেয় হোক বা যাই হোক না কেন, মাতা পুত্রের মধ্যে এরকম ধরনের সম্পর্কটা সামাজিকভাবে একেবারে বিগর্হিত একটা কাজ। আমরা সেই অয়দুপায়সে পড়েছিলাম, এবং যার পরে সে তো না বুঝেই মায়ের সঙ্গে তার দৈহিক সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সেটা জানার পর সে নিজের চোখ অন্ধ করে দিয়েছিল। যার সেখান থেকেই আমরা ইডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্সের যে মায়ের প্রতি ছেলের যে আকর্ষণ এবং বাবার প্রতি মেয়ের যে আকর্ষণ, এই পারস্পরিক আকর্ষণগুলোকে ফ্রয়েড ইডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স এইভাবে নির্ধারিত করেছেন। তো এই যে সুরেন্দ্রর সঙ্গে অরুন্ধতির যে সম্পর্ক, সামাজিকভাবে সামাজিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের বিচারে তারা যেটা করেছে সেটা কিন্তু ভীষণভাবে একটা অবৈধ কাজ। তারা কি করেছে যে, কিন্তু সেই জায়গাটাতে তারা উপেক্ষা করতে পারেনি। তাদের যে প্রবৃত্তির তাড়না, তাদের যে প্রবৃত্তির হ্যাঙ্কারিংটা, তাদের যে মিলনের ইচ্ছাটা বা তাদের শরীরী চাহিদাটা, সেটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তখন বৈমাত্র মাতা বা আমার সৎপুত্র, এই যে ভ্যালিউসগুলো, এই যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলো কিন্তু তখন আর কাজ করেনি।
ফলে এই সম্পর্কটা তাদের মধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ দেখো, এই যে এই নবকিশোর রায়চৌধুরীর যে গল্পটা, এই গল্পের মধ্যে কি আশ্চর্যজনকভাবে একেবারে সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়লে আমরা যেরকম ধরনের ফ্রয়েডীয় তত্ত্ব, যেরম ধরনের মনোবিকলন তত্ত্ব, যেরম ধরনের প্রবৃত্তির একমুখীন গতিময়তা, যেটাকে লক্ষ্য করি যে একেবারে অন্ধ প্রবৃত্তির তাড়নায় নিয়তি তাকে কোথায় নিয়ে গিয়ে ফেলে, এই রকম এই জিনিসগুলো, অর্থাৎ এই অংশটাতে আমার ভীষণ মনে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোথায় যেন তার একটা মননগত সাধর্ম আমরা লক্ষ্য করতে পারি। কেমন এই অংশটাতে। আচ্ছা, তারপরে তার পরের লাইনটাই কিন্তু সাংঘাতিক, যে পরের দিন অরুন্ধতী আর সুরেন্দ্রকে কাউকে ত্রিসীমানায় দেখা গেল না। কেন না, সেখানেও আবার আরেকটা ইতিহাসের গল্প আছে, যে এই একটা ঘরের গল্প, যে এই ঘরের একটা বিপুল ইতিহাস আছে। ৪৫ বছর আগে থেকে সেই ইতিহাসের শুরু। নবকিশোর তার সারা রাজ্য জুড়ে একটি জাল তৈরি করেছিলেন। সেই জালে যে মেয়েগুলো ধরা পড়তো তাদেরকে ধরে আনা হতো এই ঘরে। সকলের চোখেই পাগলের মতন দৃষ্টি, নয়তো নিতান্ত ছেলে মানুষ হলে সারা মুখ চোখের জলে ভেজা। কেমন, অর্থাৎ তিনি দুশ্চরিত্র লম্পট নবকিশোর এইরকমভাবে জাল বিস্তার করেছিলেন যে যাদেরকেই মনে হতো তিনি ভোগ করবেন, তিনি তাদেরকেই তুলে আনতেন। এবং সেখানে যে শুধু সুন্দরী যুবতী নারী আছে তা নয়, সেখানে অনেক বালিকাও আছে, যার জন্য তারা কেঁদে কেটে সারা মুখ, ছেলে মানুষ হলে কেঁদে কেটে সারা মুখ জলে ভিজে যেত। আচ্ছা, এবং নবকিশোর তাহাদের কোনো কুলি রক্ষা করিতেন না, কেবল পথে বসাইতেন। সেই মেয়েগুলি তখন পথে পথে ঘুরিয়া বেড়াইত, না হয় গ্রামের হাটে হাটে কোনো বিশেষ পল্লীতে আশ্রয় লইত। এভাবে অনেক মেয়ের কুমারী অথবা বধূ জীবনের পরিসমাপ্তি ঘটিয়াছে, কিন্তু তাহাদের মৃত্যু দেখিয়া নবকিশোর বিন্দুমাত্র বিব্রত হন নাই। তাহাদের অভিশাপ আর বেদনার রক্ত মাখিয়া তিনি এতটুকু বিচলিত হন নাই, বরং তাহাদের দেহ লইয়া বারবার ছিনিমিনি খেলিয়াছেন, একদিকে সর্বনাশ করিয়া অন্যদিকে লাথি মারিয়া ছাড়িয়া দিয়াছেন। অর্থাৎ নবকিশোরের চরিত্রটাই আমরা বুঝতে পারছি যে দুশ্চরিত্র, লম্পট একটা যৌন বিকারগ্রস্ত পুরুষ চরিত্র, যার জীবনে সে কিন্তু বারবার করে নারীকে তুলে নিয়ে এসেছে, মেয়েদের তুলে নিয়ে এসেছে, তাদেরকে ভোগ করেছে এবং লাথি মেরে তাদেরকে ফেলে দিয়েছে। এবং সেই সব মেয়েরা হয় ভিখিরি হয়ে পথে পথে ঘুরে বেরিয়েছে, আর তা নাহলে কী করেছে, কোনো পতিতা পল্লীতে তার আশ্রয় হয়েছে। জীবনভর ৪৫ বছর ধরে সে কিন্তু এই রকম নারী নির্যাতন করে গেছে। কেমন নারী নির্যাতন করে গেছে, এবং ফলে হলো কি, এখন নবকিশোরের সুদীর্ঘ জীবন এবং জীবনের ঘটনা এই ঘরের সঙ্গে সম্পর্কিত। তো এই ঘরটা এখন আর কোনোভাবে ব্যবহৃত হয় না। নবকিশোর সেই ঘরের কথা মনে করিয়াই স্ত্রীর জন্য, অর্থাৎ অরুন্ধতীর জন্য উপযুক্ত শাস্তি খুঁজিয়া পাইলেন। এবং গল্পের মধ্যেই আমরা বুঝতে পারছি অরুন্ধতীকে এই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে নবকিশোর তালা দিয়ে দিলেন, এবং অরুন্ধতী এখানে এই ঘরের মধ্যে না খেতে পেয়ে ধীরে 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 একসময় সেই ঘরে, মানে প্রায় গুম ঘর মতন এই ঘরে সে মারা গেল। কেমন, বাগানে সেই নির্জন অংশ তার উচ্ছ্বসিত কান্নায় থমথম করিতে লাগিল, কিন্তু কাঁদিতে কাঁদিতেও ক্লান্তি আসে, তাহার গলার স্বর একদিন আর শোনা গেল না। কিন্তু সুরেন্দ্রের যে কী হলো সেটা কিন্তু জানা গেল না। আমার মানে গল্পটা পড়লে মনে হয় যে সুরেন্দ্রকেও তিনি, মানে পুত্রকেও তিনি হত্যা করেছিলেন, কারণ তার কয়েকদিন বাদেই দেখা গেল যে এই নদীর চরে দুটি বট অশ্বত্থের চারা তিনি একসঙ্গে পুঁতে দিলেন। একটা বট এবং একটা অশ্বত্থের চারা তিনি পুঁতে দিলেন। সুরেন্দ্র পুত্রের কিন্তু আর কোনো খবর পাওয়া গেল না, কিন্তু এই দুশ্চরিত্র লম্পট যৌন বিকারগ্রস্ত নবকিশোর চৌধুরী হাতে অরুন্ধতীর শেষ পরিণতিটা এইরকমই হয়েছিল। এবং সেই গাছকে তিনি কি করলেন, সিঁদুর মাখালেন, সিঁদুর মাখিয়ে নতুন কাপড় পরিয়ে সেটা বিরাট সমারোহে, অর্থাৎ অরুন্ধতীকে মেরে তার দেহটা সম্ভবত এই গাছের তলাতেই পুঁতে দিয়েছেন বা তার কিছু একটা করেছেন, অর্থাৎ অরুন্ধতীকে তিনি শেষ করে দিয়েছেন।
অরুন্ধতির কোনো এক্সিস্টেন্সই আর সেখানে পাওয়া যায় না, এবং সুরেন্দ্রকেও আর পাওয়া যায় না। তারপর থেকে তাদের দুজনকে আর কোথাও দেখা যায়নি, কিন্তু তার বদলে দেখা গেছে বট অশ্বত্থ দুটো গাছ, এবং সেই গাছতলাকে বিরাট সমারোহে পুজো করলেন। আশেপাশের গাঁ থেকে প্রজারা এসে হতবাক বিস্ময়ে দেখলো যে কি বিশাল সমারোহে সেখানে সেই পুজো হচ্ছে। ধূপের ধোঁয়ায়, মানুষের কোলাহলে কত ছাক শিশুও সেখানে বলি হয়ে গেল। কেমন মা মা করে সবাই ডাকলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটুকু জানবারও চেষ্টা জনসাধারণের নাই যে গাছের মধ্যে দেবতার অংশ আছে, ইহা জানিতে পারিয়াই তাহারা খালাস। কিন্তু এই বটগাছের জন্মের যে ইতিবৃত্ত, কেন বটগাছটা পোঁতা হলো, কেন বটগাছকে এইরকমভাবে একটা দেবতার আসনে তাকে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ এই বটগাছের তলায় যে তাদের মানে মেরে ফেলে পুঁতে দেওয়া হয়েছে, এই জায়গাটা, এই সন্দেহটা থেকে মনটা ঘোরানোর জন্যই কিন্তু এই বট অসত্য নিয়ে আমাদের এমনিতেই হিন্দু শাস্ত্রে বা হিন্দু পুরাণে অনেক গল্প আছে। বট অসত্যকে একসঙ্গে আমরা দেবতা জ্ঞানে পুজো করি আর কি। তো এইরকমই দুটো গাছকে পুঁতে দিয়ে সেখানে পুজো করে, সিঁদুর লেপে, নতুন কাপড় পরে, এমন একটা বাতাবরণ, এমন একটা এনভায়রনমেন্ট তিনি তৈরি করলেন যে কেউ প্রশ্নই করতে পারবে না যে ওই বট অসত্যের তলায় কী আছে, বা ওই বট অসত্যের গাছটাকে তুলে তলায় কিছু দেখা বা কিছু, কারণ তিনি মুহূর্তে এই বট অসত্যকে দেবতার অংশ বলে প্রতিপন্ন করে দিলেন। সুতরাং দেবতার অংশ মানে অ্যাবাভ অল দ্য রিজনস, সমস্ত কারণ, সমস্ত সন্দেহ, সমস্ত অনুমানের ঊর্ধ্বে উঠে গেল মুহূর্তের মধ্যে। এই যে হঠাৎ করে কেন বট অসত্য রোপণ করা হলো, কেনই বা অরুন্ধতী সুরেন্দ্রকে পাওয়া যাচ্ছে না, এই যে অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে তিনি মুহূর্তের মধ্যে কিন্তু প্রশ্নাতীত করে দিলেন। যেই মুহূর্তে আমরা মানে জনগণ জানতে পারলো, 5টা গ্রামের প্রজা তারা জানতে পারলো যে এটা হচ্ছে দেবতার অংশ, গাছের মধ্যে দেবতার অংশ আছে, ইহা জানিতে পারিয়াই তাহারা খালাস। অর্থাৎ হিয়ার ইজ দ্য এন্ড অফ আ স্টোরি। একটা গল্পের এন্ড আমরা এখানে দেখতে পারলাম, যে সেই সময় এইরকম জমিদারের মানে পলাশির যুদ্ধের আগে যে হিন্দু জমিদারদের দ্বারা শোষিত হচ্ছে বাংলা, সেই বাংলার সেই জমিদারদের যে লাম্পট্য, জমিদারদের যে বিকার, জমিদারদের যে অত্যাচার, তার একটা খণ্ডচিত্র আমরা এখানে লক্ষ্য করলাম। দিস ইজ হিস্ট্রি, এবং সময়টা তিনি বলে দিয়েছেন। এবং এরকম বহু জমিদারের গল্প ইতিহাস বলছে। এখানে নবকিশোর চৌধুরী একটা চরিত্র, কিন্তু এরকম বহু ইতিহাসের গল্প কিন্তু হিস্ট্রি বলছে। এই গল্পটাকে নিয়ে, এই ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে, সময়টাকে ধরে নিয়ে তিনি একটা টুকরো গল্প, একটা টুকরো সময়ের ছবিকে এখানে তুলে নিয়ে এলেন। আচ্ছা, আবার দেখো পলাশির যুদ্ধক্ষেত্রে কত পলাশির যুদ্ধ হলো, নিরীহ দরিদ্রের রক্তে ভাসিয়া গেল। পীরপুরের একটি ছেলেও যে হতবাক্য সিরাজের পক্ষে প্রাণপণে যুদ্ধ করিয়াছিল, অশেষ বীরত্ব দেখাইয়াছিল, ইহা ইতিহাসের পাতায় লেখা না থাকিলেও পীরপুরের ছেলে বুড়া কে না জানে। সবার ইতিহাস তো আর ইতিহাসে লেখা থাকে না। এরকম বহু ঘটনা ঘটে গেছে যার ইতিহাস হয়তো ইতিহাসের পাতা তার সাক্ষ্য দেয় না, কিন্তু লোকাল ইতিহাস, স্থানীয় ইতিহাস তার কথা বলে। এরকমই একটা ইতিহাসের থেকে টুকরো গল্প তিনি বলছেন, যেখানে একটি ছেলে হচ্ছে অর্জুন একবার কোথা থেকে সেই গ্রামে প্রচণ্ড ভয়ঙ্কর বাঘের উৎপাত হলো। হয়তো কখনো একটা বাছুর ভীষণ আর্তনাদ করিয়া উঠিত, গরুগুলি প্রত্যুত্তরে মা মা করিয়া চিৎকার করিতে থাকিত। তারপরেই সব শেষ। গ্রামের ভিতর একটা আতঙ্কের ছায়া নেমে গেল, যে এর ঘর থেকে ছাগল, ওর ঘর থেকে বাছুর, ওর ঘর থেকে গরু, এগুলো সেই বাঘ ঢুকে নিয়ে আসছে। কিন্তু এই দুঃসময়ে অর্জুনের সাহস দেখিয়া সকলে
সকলে অবাক হইয়া গেছিল। কীরকম না, সে একদিন সেই দুর্ধর্ষ বাঘটাকে সকলের পায়ের সামনে আনিয়া হাজির করিল মেরে। ব্যাপার দেখিয়া বৃদ্ধরা ধন্য ধন্য করিতে লাগিল এবং ভবিষ্যৎবাণীও করিলেন যে একসময় অর্জুন একটা কিছু হবে। তো অর্জুনের এই যে বীরত্ব, অর্জুনের এই যে পৌরুষ, এইগুলো দেখে গ্রামের মেয়েরাও আড়াল আবডাল থেকে তার প্রতি একটা তীব্র আকর্ষণ বোধ করতো। এরকম একজন বীর পুরুষের প্রতি তাদের এক ধরনের ভালোবাসা, এক ধরনের আনুগত্য, এক ধরনের প্রেম তৈরি হতো এবং 2-4টে গ্রামে অর্জুনের এরকম বীরত্বের গল্প ছড়িয়ে পড়ল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জমিদার মশাইও দারুণ খুশি হলেন। অর্জুন প্রেমে পড়ল। তাহার অথবা মেয়েটির প্রেমের আসরে নামিবার দৃশ্যটা এইরকম। রাজকুমার মণ্ডলের বাড়ির সামনেই একটা পোড়ো বাড়ির উঠোনে মরা বাঘটাকে ফেলে রাখা হয়েছিল। রোজই সেখানে কিছু না কিছু লোক জমত। তো বড় মেয়ে, রাজকুমারের বড় মেয়ে চম্পক অত্যন্ত ঘৃণা ভরে থুথু করে সে বলছে, বারে বাঘের গায়ে অমন গন্ধ কেন? কাছেই ছিল অর্জুন, সে হাসি চাপতে পারল না এবং এই অর্জুনের সঙ্গে টুকরো কথোপকথনের মধ্যে দিয়ে চম্পকের একটা সম্পর্ক তৈরি হলো। এমন দরদ ভরা স্বরে কেউ অনেককাল তাহার সঙ্গে কথা বলে নাই, চম্পকের সঙ্গে। সে আগেও তাহাকে দেখিয়াছে বটে, কিন্তু ভালো করিয়া দেখে নাই। আজ নতুন করিয়া দেখিল। যুদ্ধে জয়লাভ করিয়া বীর আসিয়াছে, তাহার চুল এলোমেলো, মুখ ভরা হাসি, হাতের খোলা তরবালি আর ঢাল, এখন শুধু বরণ করিতেই বাকি। বীর যুবককে বরণ করিবার লোক এখন কোথায়? চম্পক হাঁ করিয়া রহিল, কোনো হরিণ শিশুর মতন তাহার চোখে দৃষ্টি। প্রথম যখন সে অর্জুনকে দেখল, অর্জুনের সেই পেশির সঞ্চালনের যে বীরত্বের উদ্ভাস, অর্জুনের খোলা তরবারি, তার যে সেই পৌরুষ, সব কিছু মিলিয়েই চম্পকের দৃষ্টিতে এক মুগ্ধতা, অর্জুনের প্রতি একটা মুগ্ধতা। আর দ্বিতীয় দৃশ্য কি? রাজকুমারের বাড়িতে একদিন কীর্তনের আসর এবং অর্জুন এসেছে। চম্পক আর স্থির থাকতে পারল না, সেই চুপি চুপি এসে সেই কীর্তনের আসরে ঢুকে পড়ল। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে চম্পকের মাথায় কিছু ছিট আছে, অর্থাৎ সে খুব সুস্থ নয়। সে হ্যাঁটাকে নায়ের মতন বলে, নাটাকে হ্যাঁয়ের মতন বলে। না বললে অর্থ হয় হ্যাঁ। অনেক সময় ভুলে সে চুলও বাঁধত না, আবার এক সময় যখন তখন চুল বাঁধত। অর্থাৎ বছর 4 আগে তার স্বামী জলে ডুবে মারা গেছে। চম্পকের স্বভাবটা কিছু এলোমেলো। চম্পকের স্বভাবটা খুব নিয়মিত, সাধারণ সুস্থ রমণীর স্বভাব যেরকম হয়, সেই নিয়মিত স্বভাবের অধিকারিণী ছিল না। সে কিছুটা এলোমেলো, কিছুটা খেয়ালি, এইরকম একটা তার স্বভাব। তার বয়স এখন 17। স্বামীর মৃত্যু সংবাদ পাইয়া সে পাগলামি করিয়া কাঁদিয়াছিল, কিন্তু অর্জুনের ছায়ায় এখন সে পাগলামি অনেকটাই নিয়ন্ত্রণে। অর্থাৎ স্বামী মরে যাবার পরেই হয়তো তার এই স্বভাবের এলোমেলো একটা বিশৃঙ্খলা, কিন্তু অর্জুনের সান্নিধ্যে, অর্জুনের যে মায়াময় সম্ভাষণ বা আহ্বানে দেখা যাচ্ছে যে চম্পকের মধ্যে একটা পরিবর্তন। হ্যাঁ, খুব দ্রুত পদক্ষেপের মতন অনেকগুলি দিন কাটিয়া গেল, কিন্তু এক সময় বিদায়ের পালা আসে। একদিন চমৎকার সাজিয়া এক বিদেশগামী নৌকায় অর্জুন চড়িয়া বসিল। দূর হইতে দারুণ চোখের জলে ভিজিয়া চম্পক দেখিল বীরকুমার আবার যুদ্ধে যাইতেছে। এবারেও সে জয়লাভ করিবে নিশ্চয়ই। অর্থাৎ একটা সময় এলো যখন সে যুদ্ধ জয়, অর্থাৎ এই পলাশির যুদ্ধতেই অর্জুন যোদ্ধা হয়ে বেরিয়ে গেল। সেদিনও কিন্তু ওই নদীর পাড়ে দাঁড়িয়ে সেই বীরকে বিদায় জানিয়েছিল চম্পক। ভেবেছিল আবার একটা বীরগাথা লেখা হবে, কিন্তু আর লেখা হয়নি। নদীর মাঠ হইতে কিছু দূরেই সেই বটগাছ এখন কিছুটা বড় হইয়াছে।
মাঝে মাঝে দেখা যায় এই গাছের নিচে একটি মেয়ে আসিয়া দাঁড়ায়। একদিন এই বটের নদীর ধারে এই বট গাছের তলা থেকেই চম্পক অর্জুনকে বিদায় দিয়েছিল। সে বীরগাথা লিখবে বলে মনে মনে উৎসুক হয়েছিল। সেই বীরগাথা লেখা হয়েছে ঠিকই ইতিহাসের পাতায়, কিন্তু অর্জুন আর ফিরে আসেনি। পলাশীর যুদ্ধে সে শহীদ হয়ে গেছে। পলাশীর যুদ্ধে সে বীরের মতন মৃত্যুবরণ করেছে। কিন্তু ওই যে বললাম যে চম্পক ছিল এলোমেলো স্বভাবের, তাই এই গাছের নিচে একটি মেয়ে আসিয়া দাঁড়ায়। তাহার চুল এলোমেলো, চোখ দুটি কাহার প্রতীক্ষায় আকুল। সে চম্পক। চম্পক মাটিতে কপাল ঠেকাইয়া সেই দেবাংশী গাছের উদ্দেশ্যে অনেক প্রার্থনা জানায়। বিড়বিড় করিয়া বলে, জয়ের মালা পরিয়া অর্জুন শীঘ্রই ফিরিয়া আসে, তাহাকে সে আবার বরণ করিয়া লইবে, তাহার বুকের ছায়ায় সেই বীরকে আশ্রয় দিবে। কিন্তু চম্পকের বুকের ভিতরটা হঠাৎ কেমন করিয়া উঠিল, স্তনের ভিতরও কেমন একটা যন্ত্রণা। দুই হাতে সে স্তন চাপিয়া ধরিল। চম্পক নদীর পাড়ে আসিয়া দাঁড়ায়, কিন্তু অর্জুন আর আসে না। বছরের পর বছর কেটে যায়। বটগাছ আরও বড় হয়, ডালপালা মেলে, বটগাছের পাতায় পাতায় লেখা থাকে অর্জুন আর চম্পকের প্রেমের ইতিহাস। লেখা থাকে অর্জুনের জন্য চম্পকের দীর্ঘ প্রতীক্ষার ইতিহাস। কোথাও মানুষের পদক্ষেপে পরিষ্কার হইল, গ্রামে আবার বাঘ দেখা দিল, অনেক ছাগল বাছুর খাইল, তবু অর্জুন আসে না। পলাশীর যুদ্ধক্ষেত্রে স্বাধীনতার লড়াই করিয়া সে প্রাণ দিয়াছে। এইভাবে চম্পক আর অর্জুন, নবকিশোর এবং অরুন্ধতী, পলাশীর যুদ্ধের পূর্বের গল্প, পলাশীর যুদ্ধের পরে চম্পক আর অর্জুনের গল্প। বীরগাথা সেখানে লেখা রইল, দীর্ঘ প্রতীক্ষায় দিনের পর দিন যেখানে চম্পক দাঁড়িয়ে থাকে। একদিন এমন এলো, চম্পকের শরীর ভেঙে গেল, বৃদ্ধ হয়ে গেল, সে দাঁড়িয়ে থাকতে পারে না, বা শরীর ভেঙে এলো, সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। একদিন দেখা দিল রাজকুমার মণ্ডলের মেয়ে চম্পক নদীর বিক্ষুব্ধ জলে ঝাঁপাইয়া পড়িতেছে, প্রাণপণে সে সাঁতরাইতেছে। চম্পক সেই যে জলে নামিয়াছিল আর ফিরিয়া আসে নাই। অর্থাৎ চম্পক কী করলো? আত্মহত্যা করল। দিনের পর দিন সে বীর অর্জুনের জন্য প্রতীক্ষায় থাকতে 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 একদিন সে বুঝে নিল আবার বাঘ পড়েছে, আবার ছাগল গরু মারছে, তবু তো অর্জুন এলো না। এবং সেই প্রতীক্ষার অবসান ঘটালো এইভাবে মৃত্যুর মধ্যে দিয়ে চম্পকের সঙ্গে বীর অর্জুনের মিলন গাথা লেখা হয়ে রইল এই বটগাছের বা এই বনস্পতির ছায়াময় অধ্যায়ে। ঠিক আছে, আচ্ছা এইটুকু। আচ্ছা, তারপরে আরেকটুখানি করিয়ে দিই, কারণ এটাও বিরাট বড় একটা গল্প। 1769, যেটাকে আমরা বলি 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর দেখেছিল লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ। 76-এর মন্বন্তর দেখেছিল মৃত মায়ের বুকে তার শিশুপুত্র সে খাদ্যের অন্বেষণ করছে। 76-এর মন্বন্তর দেখেছিল ক্ষুধার তাড়নায় স্বামী স্ত্রীকে বিক্রি করে দিচ্ছে, মা সন্তানকে বিক্রি করে দিচ্ছে। 76-এর মন্বন্তর দেখেছিল রাস্তার উপরে মৃতদেহের ভাগাড় চিল শকুনে ছিঁড়েকুটে খাচ্ছে। 76-এর মন্বন্তর দেখেছিল বাংলার ইতিহাসের একটা কালো অধ্যায়। সেই 76-এর মন্বন্তরে একটা গভীর দুঃস্বপ্ন। আজও মানুষ সেটা স্মরণ করতে গেলে শিউরে ওঠে। শুধু মরিয়া গেল বলিলে মৃত্যুটা বড় সহজেই শোনায়। সেই মৃত্যুর দৃশ্যগুলো এত করুণ, এত ভয়াবহ ছিল যে শুনলে শরীরে কাঁটা দেয়। তবু অত্যাচারের সীমা নাই। তখন রাজত্ব আদায়ের যাহারা মালিক তাহারা দ্বিগুণ উৎসাহে এবং পরিমাণে রাজস্ব আদায় করিতে লাগিল। অত্যাচারে স্ত্রী পুত্র কন্যা বেঁচে খেল, আত্মহত্যা করল মানুষ। একদিকে ম্যানমেড, মানুষের তৈরি এই দুর্ভিক্ষের বাতাবরণ। এটা কিন্তু ন্যাচারাল দুর্ভিক্ষ নয়, এটা মানুষ তৈরি করেছিল এই দুর্ভিক্ষ। মানুষের মৃত্যুর জন্য সেদিন দায়ী ছিল।
সাধারণ কুকুরও সেদিন ক্ষুধায় কাতর হইয়া মানুষকে তাড়া করিতেছে। এমন দিনে পীরপুরের লোকজনরা সেই ভয়ানক অবস্থার সামিল। সারাদিন রাস্তাঘাটে কাউকে দেখা যায় না। কুকুরের ডাক আজ মৃত্যুর চেয়েও ভয়াবহ। সেখানকার বৃদ্ধরা কেবল তাহাদের দীর্ঘ শীর্ণ আঙুল দিয়া মাটিতে আঁক কাটিতেছে। প্রৌঢ়রা আর কোনো উপায় না দেখিয়া স্ত্রীর মাংসপিণ্ডকেই জীবনের সার বলিয়া জানিল। যুবকেরা মাঠে মাঠে ঘুরিয়া বেড়াইতেছে, মেয়েদের বেনি রচনায় স্বাদ নাই, অর্থাৎ গোটা বিপর্যস্ত জনজীবন। তারা অভুক্ত, তারা খেতে পাচ্ছে না। মানুষ দেখলেই কুকুর তাড়া করছে মানুষকে ছিঁড়েকুটে খাবে বলে। একদিন এই দুর্ভিক্ষ পীড়িতের দল এই বটগাছের নিচে এসে জড়ো হলো। বড় বড় উস্কো খুস্কো চুলে ভরা অনেকগুলি মাথায় সেই খোলা জায়গাটা ভরিয়া গেল। সেই মাথাগুলি কোনো গভীর প্রার্থনায় নতমুখী। দেবাংশী গাছের দিকে চাহিয়া তাহারা অনেক প্রার্থনা করিতে লাগিল। অর্থাৎ পীরপুরের গ্রামের এই বটগাছ ৭৬-এর মন্বন্তরে সেই যে ভয়াবহ দৃশ্য, সেই যে অভুক্ত নিরন্ন মানুষগুলোর সেই চেহারা, শীর্ণকায় চেহারা, সেটাও তারা দেখেছে। এই বটগাছের তলায় এসেই তারা মনে করেছে এখানে দেবতার অস্তিত্ব। এই বটগাছের নিচে এসেই তারা প্রাণ ভরে ঈশ্বরের কাছে, সেই দেবাংশীর কাছে, দেবতার যিনি অংশ, সেই দেবাংশীর কাছে এসে তারা প্রার্থনা করেছে এই পরিস্থিতি থেকে যাতে তাদের মুক্তি ঘটে। দেবাংশী কি? দেবতার অংশ। অর্থাৎ এই বটগাছকে মনে করে তারা দেবাংশী, যে এই বটগাছের মধ্যে দেবতার অস্তিত্ব রয়েছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা বটগাছকে ধরে এক লেখক কি আশ্চর্য পারঙ্গমতায় একটার পর একটা ইতিহাসের পাতা তিনি উল্টে যাচ্ছেন। এইভাবেই ইতিহাসের সাক্ষ্য বহন করছে সোমেনচন্দ্রের এই বনস্পতি নামক গল্পটি। এটা কিছুটা করিয়ে দিলাম। আবার পরের ফেজ, অ্যাকচুয়ালি ইটস আ টেল অফ আ বটগাছ। এটা বটগাছের একটা গল্প, যে বটগাছের তলা দিয়ে প্রবাহিত সময়ের যে ধারাবাহিক ইতিহাস, সেই ইতিহাসের একটার পর একটা পৃষ্ঠা উল্টে গেছেন লেখক। এবং সেই ঘটনা, সেই ঐতিহাসিক যে রাজনৈতিক ঘটনা, সেই ঐতিহাসিক যে ঘটনাগুলোর প্রেক্ষাপটে একটার পর একটা চরিত্র উঠে এসেছে তাদের কর্মকাণ্ড, উঠে এসেছে তাদের জীবনের ওঠা পড়া, ভালো মন্দ, সুখ দুঃখ, প্রেম মৃত্যুর এক একটা অধ্যায়। এই অবধি আজকে।